আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আমরা শুরু করে দেই না, আমি আজকে দেরি হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, দেখো আমরা গত ক্লাস থেকে পড়া শুরু করেছিলাম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, বা হচ্ছে এসি কারেন্ট বলো, বা অল্টারনেটিং ওয়েভ যেটা আছে, বা এসি ওয়েভ বা সাইনোসয়েডাল ওয়েভ। তো বিভিন্ন প্রকারের ওয়েভ নিয়ে পড়াশোনা আমরা করতেছিলাম। তো এরই ধারাবাহিকতায় মোটামুটি আমরা গত ক্লাস পর্যন্ত ফেজ রিলেশনশিপ, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের দুটি ইকুয়েশন যদি তোমার কাছে দেওয়া থাকে, তো এই দুটি ইকুয়েশন থেকে তুমি কিভাবে ফেজ ডিফারেন্স বের করতে পারবা, অথবা হচ্ছে যে দুটা ওয়েভ শেপ দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে বুঝবো তাদের ফেজ ডিফারেন্স কত, কে লিডিং কে ল্যাগিং, কত ডিগ্রি শিফট হয়ে আছে, এগুলো মোটামুটি আমরা দেখেছি যে কিভাবে এগুলো সলভ করতে হয় বা কিভাবে এগুলো বের করতে হয়। এরপরে গত ক্লাসে এতটুকু পর্যন্ত দেখেছিলাম যে এভারেজ ভ্যালু বা গড় ভ্যালু বের করার পদ্ধতি বা বিভিন্ন প্রকারের সিস্টেম আমরা দেখেছিলাম। তো এখন আসো যে আজকে আমরা আচ্ছা, তো আজকে আমরা দেখবো হচ্ছে এভারেজ ভ্যালু কিভাবে বের করতে হয়। যেমন মনে করো আমাদের এই ডান পাশে একটা ছবি দেখা যাচ্ছে, সবাই দেখতে এবং শুনতে পাচ্ছ কথা? জি স্যার, লাউডার বলুন। আচ্ছা, দেখো এই ডান পাশে একটা ছবি দেখা যাচ্ছে, যেখানে মোটামুটি এখান থেকে শুরু করে, অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে এখানে শেষ হয়েছে, ঠিক আছে? এবং আমাকে বলা হচ্ছে এটা হচ্ছে একটা পূর্ণ সাইকেল। এভারেজ ভ্যালু বের করতে যাব, তখন আমাদেরকে একটা পূর্ণ সাইকেলের মধ্যে চিন্তা করতে হবে, ঠিক আছে? তো এতটুকু যদি আমার পূর্ণ সাইকেল হয়, তো যেখানে বলা আছে যে একটা গাড়ি বা ট্রেন যেটাই বল না কেন, সে 0 থেকে 2, অর্থাৎ এই 2 ঘন্টা পর্যন্ত তার স্পিড ছিল 60 মাইল পার আওয়ার। এর পরবর্তীতে সে 30 মিনিট ব্রেক নিয়েছে, এবং এর পরবর্তীতে আর এটা থেকে 5টা পর্যন্ত হচ্ছে তার বেগ ছিল হচ্ছে প্রায় 50 মাইল পার আওয়ার। এখন বলতেছে যে তার এভারেজ ভ্যালু কত বা এভারেজ স্পিড কত। তো এটা তোমরা এর আগে পড়ে আসছো, তোমরা এটা সম্বন্ধে আইডিয়া আছে। আমরা জানি যে এভারেজ স্পিড বের করতে হয় যে এরিয়া আন্ডার কার্ভ, কার্ভের নিচে কতটুকু এরিয়া আছে সেটাকে আমরা যোগ করব, যোগ করে সেটাকে আমরা টোটাল লেন্থ দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো যে এভারেজ স্পিড কত হবে, a1 এটার এরিয়া প্লাস a2 এর এরিয়া ডিভাইডেড বাই হচ্ছে টোটাল যে টাইম, অর্থাৎ শুরু থেকে তার সাইকেলের সর্বশেষ যে ভ্যালু এতটুকু পর্যন্ত যে টাইম, সেই টাইমটা। তাহলে এখানে হচ্ছে 5। তো a1 এর মান কত হবে, a1 এর হাইট হচ্ছে 60 আর উইডথ হচ্ছে 2, তাহলে 60 * 2 প্লাস এটার হাইট হচ্ছে 50, উইডথ হচ্ছে 2.5, তাহলে 15 * 2.5 ডিভাইড বাই হচ্ছে 5। এটার মাধ্যমে আমরা এভারেজ স্পিড বের করতে পারছি। কথা বুঝছো? স্যার 5টা কিভাবে আসে একটু বুঝাই দিলে ভালো হয়। ফাইভ হচ্ছে পুরো সাইকেল, অর্থাৎ এই যে 0 থেকে শুরু করে তার সর্বশেষ ভ্যালু পর্যন্ত টোটালটা হচ্ছে 5। এর মধ্যে সে যে থামছে এইটাও কিন্তু তার টাইম মধ্যে অন্তর্ভুক্ত হবে। জি ক্লিয়ার? স্যার। আচ্ছা, এখানে থামছে বলতে এতটুকুর মান তুমি 0 ধরতে পারো, অর্থাৎ এতটুকু অংশের এরিয়া যদি তুমি চিন্তা করো, এর মান হচ্ছে 0 * 0.5, ইট মিন্স 0। বুঝছো? আচ্ছা, এরপরে আসো, এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, এ এবং বি। তো প্রথমে আসো যে আমরা যে এভারেজ ভ্যালু বের করার পদ্ধতি আমরা দেখে ফেলেছি, যে অ্যালজেব্রিক সাম অফ এরিয়া, অর্থাৎ এরিয়ার অ্যালজেব্রিক সাম আর ডিভাইড বাই লেন্থ অফ কার্ভ। আচ্ছা, এখানে খেয়াল করো, আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে আমি যখন টোটাল টাইম ডিউরেশন বা যা দিয়ে ভাগ করব, এটা যখন বের করতে যাব, তখন আমাকে চিন্তা করতে হবে একটা পূর্ণ সাইকেল। আচ্ছা, যেমন মনে করো এই ফিগার এ তে পূর্ণ সাইকেল কত থেকে কত পর্যন্ত, টাইমের মান কত পূর্ণ সাইকেলে, একটা পূর্ণ সাইকেলের টাইম কত হবে? 2 সেকেন্ড। অর্থাৎ দেখো 0 থেকে শুরু হয়ে এই দেখো একটা পূর্ণ সাইকেল কমপ্লিট হয়েছে এখানে 2 তে, তাহলে টোটাল টাইম এখানে ক্ষেত্রে পূর্ণ সাইকেলের টোটাল টাইম হচ্ছে 2। 2 মিলিসেকেন্ড। আচ্ছা, এখানে কত? স্যার 2 মিলিসেকেন্ড। এখানে সেম স্যার। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, তাহলে
তাহলে আমরা দেখি এটাকে কিভাবে সলভ করছে। সেক্ষেত্রে এভারেজ ভ্যালু জি কত হবে, এই যে এতটুকুর এরিয়া 10 ইন্টু 1, 10 ইন্টু 1। আচ্ছা এটা হচ্ছে -10, তাহলে এখানে মনে করো সূত্রের প্লাস -10 ইন্টু 1, তাহলে টোটালটা ডিভাইডেড হচ্ছে টোটাল টাইম, ইট মিন্স 2, তাহলে দেখা গেল 0। তাহলে প্রথম ছবির ক্ষেত্রে এভারেজ ভ্যালু হচ্ছে 0। আচ্ছা এরপরের ছবিতে আসুন, এরপরের ছবিতে হচ্ছে 40 ইন্টু 1 প্লাস -6 ইন্টু 1 ডিভাইডেড হচ্ছে 2, এখানে বের হলো হচ্ছে 4 ক্লিয়ার। তাহলে এই যে পদ্ধতিগুলো আমরা দেখতেছি, এটা হচ্ছে আমার কাছে যদি কোনো ওয়েব ফর্ম দেওয়া থাকে বা ওয়েব শেপ দেওয়া থাকে, সেখান থেকে তার এভারেজ ভ্যালু বের করার পদ্ধতি। সেটা হইতে পারে ভোল্টেজ থাকলে ভোল্টেজের এভারেজ ভ্যালু আসবে, কারেন্ট থাকলে কারেন্টের এভারেজ ভ্যালু আসবে, ঠিক আছে। আচ্ছা এরপরে আরেকটা ছবি দেখো, এই ছবি দেখো, যেমন এখানে পূর্ণ সাইকেলের টাইম কত বলো তো? 8 সেকেন্ড। তাহলে এটার ক্ষেত্রে অ্যানসার কত হবে বলো তো? 3 into 4 আর হলো প্লাস -1 into -1 ইনটু 8 ভাগ হলো 1 হবে। ভেরি গুড, এই দেখো 1 গুণ, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা বলো তো দেখি। বলো কত হবে? -2 into 2 2.4 -2.4 -2 ইনটু 2 কেন? -20 oh, by 8 -10 -10 -1.6 -10 ইনটু 2, -10 into 2 -2 হ্যাঁ, এভারেজ তারপরে তারপর হচ্ছে 2 ইনটু 4 4 ইনটু 2, হ্যাঁ 4 ইনটু 2, তারপরে তারপরে 0 ইনটু 2 into -2 0 ইনটু 2, এরপর হচ্ছে -2 -2 ইনটু 2, এরপর হচ্ছে আবার 0 ইনটু 2, তাহলে টোটাল টাইম কত হবে? 10 10 সেকেন্ড 10। তাহলে অ্যানসার কত হবে? -2.4 -1 সাইকেল নিয়ে কাজ করতে হবে না? -2 -1.6 সময় 10 সেকেন্ড হবে তো 8 ধরে করতেছে সবাই যারা 2 আর 2 পয়েন্ট বলতেছে। কেন এই যে এখানে তো লেখাই আছে একটা পূর্ণ সাইকেল, আমি তো বলেই দিছি শুরুতে যে তো বিয়োগে ভুল পূর্ণ করছি। সাইকেল জি থেকে স্যার, করতে হবে। বুঝছি। ঠিক আছে। আচ্ছা তাহলে মোটামুটি হচ্ছে আমরা এভারেজ ভ্যালু কিভাবে বের করতে এটা দেখে ফেললাম। আচ্ছা এখন আসো, এটা তো হচ্ছে যে যদি এরকম স্কয়ার থাকে তাই না, স্কয়ার বলতে আসলে স্কয়ার না, মনে করো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র যদি থাকে, আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে তার এরিয়াটা বের করে ফেললাম, তাই তো। এখন মনে করো যদি আমার কাছে সাইনোসয়েডাল ওয়েভ থাকে, একটা এসি ওয়েভ, যেমন এসি ওয়েভ কিরকম, যে এসি ওয়েভ মনে করে এরকম। এখন এটার এরিয়াটা কিভাবে বের করবো বলো? আচ্ছা এটার এরিয়া বের করার জন্য আমরা ম্যাথমেটিক্যালি হচ্ছে এটার এরিয়া বের করার বিভিন্ন ইকুয়েশন আমরা জানি, যার কারণে এখন আর আমাকে প্রত্যেক জায়গা ধরে ধরে করতে হয় না। টোটালটা হচ্ছে এখানে আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করব, অর্থাৎ যদি এটা সাইন ওয়েভের মতো, তাহলে এখানে আমরা সাইন আলফা ডি আলফা এটাকে ইন্টিগ্রেট করব কতটুকু পর্যন্ত? 0 থেকে পাই পর্যন্ত। 5 পর্যন্ত। আচ্ছা তাহলে দেখো আমরা যদি বলি তাহলে এরিয়া হবে অ্যামপ্লিটিউড, দেখো ম্যাক্সিমাম পিক ভ্যালু ইনটু সাইন আলফা ডি আলফা, তার ইন্টিগ্রেশন হবে 0 থেকে পাই, অর্থাৎ পূর্ণ সাইকেল না, এখানে যতটুকু এরিয়া আমি বের করতে চাচ্ছি, যেমন এটা হচ্ছে 0 থেকে পাই, এই জন্য 0 থেকে পাই পর্যন্ত এটাকে ইন্টিগ্রেট করছি কতকে, এই যে এটাকে। এটা কিভাবে বুঝলাম যে am sin আলফা সেটা হচ্ছে সাইন ওয়েভ, তাহলে অবশ্যই সাইন আলফা হবে, আর তার অ্যামপ্লিটিউড আমরা কল্পনা করতেছি হচ্ছে am, অর্থাৎ পিক ভ্যালু হচ্ছে am। তাহলে এই ওয়েভের ইকুয়েশন হবে যে am sin আলফা, সেটাকে যখন আমরা ইন্টিগ্রেট করব তখন আমরা ইন্টিগ্রেট করব 0 থেকে পাই পর্যন্ত, তাহলে আমি হচ্ছে এতটুকু এরিয়াটা পাবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে দেখো এর পরবর্তীতে আমরা এটার ক্ষেত্রে যদি বের করি এরিয়া, ইন্টিগ্রেট যদি করে ফেলি, তাহলে am বাইরে আসবে, sin আলফা হয়ে যাবে কি -cos আলফা, আর 0 থেকে পাই বসাই দিলাম, তাহলে এখান থেকে ইকুয়েশন সলভ করলে আমরা পেলাম হচ্ছে যে এরিয়া পাবো হচ্ছে কত 2am, অর্থাৎ যে কোনো একটা সাইন ওয়েভের যদি শুধুমাত্র হাফ, যে কোনো একটা হাফ, পজিটিভ হাফ বলো নেগেটিভ হাফ বলো, তার এরিয়া কত হবে 2 ইনটু তার অ্যামপ্লিটিউড। ক্লিয়ার? স্যার কথা বুঝছো? জি স্যার। আচ্ছা তাহলে 2 ইনটু তার অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে কিসের? এর Half এরিয়া, আপার এর হাফ এরিয়া। আচ্ছা হাফ এখন এরিয়া। এখন মনে করো এর যদি এভারেজ ভ্যালু বের করি তাহলে কত হবে? 0 হবে না স্যার?
এটার জন্য এভারেজ, এটার জন্য এটার জন্য স্যার 2am divided by pi. ভেরি গুড 2am ডিভাইডেড বাই পাই, কারণ তার টোটাল টাইম হচ্ছে কত এখানে পাই, পাই। তাহলে পাই দিয়ে ভাগ করলে আমরা তার হচ্ছে অ্যামপ্লিটিউড পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমি এখন পাই দিয়ে ভাগ করি 2/পাই এর মান কত হয় 0.637। তাহলে দেখা যাচ্ছে আমাকে যদি যে কোনো একটা সাইকেল, ভালো করে খেয়াল করো, যে কোনো একটা সাইকেল হাফ সাইকেলের জন্য যদি এভারেজ ভ্যালু বের করতে বলে সেটা হবে তার অ্যামপ্লিটিউডের 63.7%। জি স্যার। বুঝছো? জি স্যার বলতে পারি আমরা এভাবে। বুঝো নাই? স্যার বুঝছি। জি স্যার বুঝছি। ঠিক আছে, তাহলে আসো আমরা যদি, হ্যাঁ বলো। আপনি বললেন স্যার এভারেজের জন্য স্যার ফুল সাইকেল নিয়ে মানে হিসাব করতে হয়, কিন্তু স্যার আমরা হাফ সাইকেল নিয়ে কেন এখানে করলাম? এখানে এখানে এটাই হচ্ছে ফুল সাইকেল, এখানে তো বাকি ভ্যালু নাই, আমাকে শুধুমাত্র এতটুকুর জন্য এভারেজ বের করতে বলছে, এটার জন্য এভারেজ বের করতে বলছে। স্যার তাহলে একটু আগের স্লাইডে যাবেন স্যার, ওখানে তো মেবি স্যার আরো বলতেছি যেমন মনে করো এটা ওয়েবটা হচ্ছে মনে করো এরকম ছিল, এখন বলো পূর্ণ সাইকেল কতটুকু? 3 গুণ হবে, এটা 3 গুণ। পূর্ণ সাইকেল বলো, এখানে একটা পূর্ণ সাইকেল কাকে বলে সেটা জানো তো? ওই যে প্রথম পার্ট, 1.5. প্রথম অংশটুকু স্যার, প্রথম অংশটুকু পূর্ণ সাইকেল তিনটা না, সাইকেল এখানে। অর্থাৎ তার স্টার্টিং থেকে শুরু করে পরবর্তীতে তার একই রকম চেহারা আসতে যতটুকু অতিক্রম করে সেটাই তার একটা পূর্ণ সাইকেল। জি স্যার। এখন এই ক্ষেত্রে যদি তোমাকে বলে এভারেজ ভ্যালু বের করতে, তুমি অবশ্যই 0 থেকে পাই পর্যন্ত হিসাব করবে না? জি স্যার। এখানে হচ্ছে সেই হিসাবটা, কথা বুঝছো? আচ্ছা, এখন আসলে যদি সাইন ওয়েভ হয়, একদম কমপ্লিট সাইন ওয়েভ হয়, যেমন এই যে এটা হচ্ছে একটা, এখন এটার জন্য পূর্ণ সাইকেল হচ্ছে 2 পাই পর্যন্ত, তাই না? জি স্যার। তাহলে এটার ক্ষেত্রে এভারেজ ভ্যালু কত হবে? 0 হবে না? ইয়েস স্যার। একটা তো আমরা মুখে মুখে করতে পারি, উপরের দিকে যা নিচের দিকে যা, দুটো যোগ করলে 0, বা আমরা এভাবেও করতে পারি যে এটার জন্য হচ্ছে 2am আর এটার জন্য হচ্ছে -2am, 2am - 2am ডিভাইডেড বাই কি টোটাল যে পিরিয়ডটা সেটা হচ্ছে 2 পাই ইকুয়াল টু 0। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে দেখি নিজেরা এটা সলভ করো তো, এটা বলো কত হবে? জিরোই তো হবে স্যার। ভালো করে দেখে বলো। স্যার 0 তুমি কিভাবে বলো? এটা হচ্ছে জিরো ক্রসিং লাইন, এটা যদি জিরো ক্রসিং লাইন হয় তাহলে 0 কিভাবে হয়? দেখেই বোঝা যাচ্ছে যে তার এভারেজ ভ্যালুটা অবশ্যই নিচের দিকে হবে, একটা নেগেটিভ ভ্যালু হবে, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন সেটা বলো যে কত হবে? +2 দেখি তোমাদের আইকিউ কেমন। 7 পাই না স্যার? কত 7 পাই। পাই কেন আসবে শুধু 7? দেখো আমি এটা বলে দিচ্ছি, খেয়াল করো। প্রথমে হচ্ছে আমরা বের করব তার পিক থেকে পিক। আচ্ছা বলো তো এটার পিক থেকে পিকের দূরত্ব কত হবে? পিক টু পিক ভ্যালু কত হবে? 18 18 -7 18 2 প্লাস -16, তাহলে 2 মাইনাস -16 18। দেখো পিক টু পিক ভ্যালু হচ্ছে কত? 18। তাহলে পিক টু পিক যদি 18 তাহলে পিক ভ্যালু কত? বলো স্যার 9। 9 করে। আচ্ছা আচ্ছা 9, ভালো করে খেয়াল করো, পিক ভ্যালু হচ্ছে 9। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, মনে করো ছবিটা তুমি ঠেলে উপরের দিকে উঠাই দিছো, ভালো করে খেয়াল করো, তুমি ছবিটাকে এরকম বানাইছো। এখন পিক ভ্যালু হচ্ছে 9, ঠিক আছে? পিক ভ্যালু হচ্ছে 9, আসলে পিক ভ্যালু 9 বলতে পজিটিভ দিকে 9 হইতে পারে, নেগেটিভ দিকে 9 হইতে পারে। আমরা এখানে দেখে বুঝতেছি যে যে কোনো একদিকে 9 হবে। আচ্ছা, মনে করো এখন পিক ভ্যালু যদি 9 হয় তো 16 থেকে 9 যেতে কতটুকু দূরত্ব লাগবে? 7। অথবা বলতে পারি 2 থেকে 9 আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? তাও 7। তাহলে দেখা যাচ্ছে এই মানে এই দুটার মধ্যবর্তী যে অবস্থানটা সেটা হয়ে যাবে তখন কত? 7 হয়ে যাবে। এই দেখো এখানে কথা লেখা যে কাউন্টিং ডাউন। এখন পিক ভ্যালু যেহেতু 9, কথাটা বুঝো, পিক ভ্যালু যেহেতু 9, এই 9 থেকে যদি 2 এ আমরা আসতে চাই তাও 7, অথবা -16 আসছে সেখান থেকে পিক ভ্যালু 9 যেতে চাই তাও কি -7। কথা বুঝছো? স্যার এখানে পূর্ণ সাইকেল কোনটা?
শোনা যাচ্ছে? স্যার শোনা যায়। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। মানে এখানে স্যার পূর্ণ সাইকেল কোনটা এটা কিভাবে হিসাব করব? এখানে পূর্ণ সাইকেল হচ্ছে যেমন মনে করে এই যে এখান থেকে, এই যে একই রকম চেহারা, তুমি এখান থেকে চিন্তা করো, এখান থেকে চিন্তা করলে এতটুকু এসে এই এতটুকু হচ্ছে পূর্ণ সাইকেল। তুমি যদি বলো না স্যার আমি এখান থেকে চিন্তা করবো, তাহলে এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে পূর্ণ সাইকেল। তুমি যদি বলো যে না স্যার আমি এখান থেকে শুরু করবো, তাহলে এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে পূর্ণ সাইকেল। ক্লিয়ার? জি স্যার। অর্থাৎ তার একরকম চেহারা, যে চেহারাটা শুরু হয়েছে সেই শুরু চেহারাটা আবার পরবর্তী শুরু হইতে যে জায়গাটা এতটুকু দূরত্বে অতিক্রম করাটা হচ্ছে পূর্ণ সাইকেল, সংক্ষেপে মনে রাখার জন্য। আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। আচ্ছা, তাহলে দেখি এখন এটার ক্ষেত্রে বলো তো কত হবে অ্যান্সার? কত? 20 divided by 25. 20 divided by 2 pi. Very good. 20 divided by 2 pi মানে 2 am। এই যে এটার জন্য হচ্ছে 2 am প্লাস হচ্ছে এতটুকু, এই যে দেখো পূর্ণ সাইকেলে বাকি অর্ধেক সাইকেল হচ্ছে 0, তাহলে 2 am প্লাস 0 ডিভাইড হচ্ছে টোটাল টাইম। আচ্ছা, ওকে ফাইন। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। তাহলে এভারেজ ভ্যালু সম্পর্কে আমরা সবাই ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এখন আসো ইফেক্টিভ আরএমএস ভ্যালু। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখো, আরএমএস ভ্যালু মানেই হচ্ছে ডিসির যে ভ্যালুটা, অর্থাৎ একটা এসি কারেন্টের জন্য আরএমএস ভ্যালু যা ডিসি কারেন্টের ডিসি ভ্যালুও তা। কি বলছে বুঝছো? একটু বলবেন স্যার। আচ্ছা, যেমন মনে করো তোমাকে আমি একটা এসি কারেন্ট দিলাম, এসি কারেন্টের ভ্যালু দিলাম হচ্ছে মনে করো 10 ভোল্ট। আমি বললাম যে এই এসি কারেন্টের যে 10 ভোল্ট এইটা ডিসি কারেন্টের কত ভোল্ট ভ্যালু, তার জন্য আরএমএস বের করতে হবে। এক্স্যাক্টলি। অর্থাৎ যেমন দেখো এইটা আর এটা মনে করো একটা ডিসি ভ্যালু, আমি তোমাকে এটার একটা ভ্যালু দিছি, এই ভ্যালুটা তোমাকে আমি দিছি। এখন আমি বললাম যে এইটা ডিসির কার সমতুল্য, কিছুই না, এই এসির জন্য আরএমএস যা পাবা সেটাই হচ্ছে ডিসি। কথা বুঝছো? যেমন আমি আরেকটু ক্লিয়ারলি বলি তাহলে আরেকটু ভালো বুঝতে পারবা। যেমন এটার জন্য যদি তুমি এটার ভ্যালু নরমাল ভ্যালু মনে করা ছিল হচ্ছে যে 10 sin ওমেগা টি, কথার কথা বলতেছি, আর এটার ভ্যালু মনে করো 12। তো যদি এটার ডিসি ভ্যালু আর এটার আরএমএস মানে এটার ভ্যালু যদি সমান হয় তাহলে দেখবা যে এটার আরএমএস ভ্যালু তুমি হিসাব করতে গেলে 12ই পাবা। কথা বুঝছো? অর্থাৎ একটা এসি ওয়েভের আরএমএস ভ্যালুই হচ্ছে তার ঠিক এক্সাক্ট ডিসি ভ্যালুর সমান। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আসো আমরা জিনিসটার ভিতরে ঢুকি। তাহলে ইফেক্টিভ বা আরএমএস ভ্যালু, তাহলে এখন আসো ইফেক্টিভ বা আরএমএস ভ্যালুর সাথে ইফেক্টিভ বা আরএমএস ভ্যালু শর্টকাটে কিভাবে বের করা যায়। তারা বলতেছে যদি আমার কাছে তার কথা শোনা যায় না। এখন শোনা যাচ্ছে? শোনা যায়। স্যার আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে যেহেতু আরএমএস ভ্যালু বের করতে হবে, মাঝে মাঝে শোনা যাচ্ছে না, আমরা তো শুনতে পাইতেছি, তোর নেটের প্রবলেম। তোর নেটওয়ার্কের সমস্যা হইতে পারে, তোর নেটওয়ার্ক চেক কর। আচ্ছা, ওকে ওকে ওকে, এতজন কথা বলিও না, আমি বলি তোমরা শোনো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখন মনে করো আরএমএস ভ্যালু তো অবশ্যই আমি কার বের করব, ডিসির না এসির? এসির। আচ্ছা, তাহলে অবশ্যই যেহেতু এসির আরএমএস ভ্যালু বের করব তার মানে সেখানে তার ম্যাক্সিমাম ভ্যালু বা পিক ভ্যালুর সাথে একটা রিলেশনশিপ দরকার। তা আমরা এখানে এটা অনেক প্রমাণ আছে, আমি প্রমাণটা যাচ্ছি না যেহেতু তোমাদের এত ডিটেইলসে জানার দরকার নাই। এতটুকু জেনে রাখো যে যদি আমরা আরএমএস ভ্যালু বের করতে, এখানে লিখছি ইকুইভ্যালেন্ট ডিসি ভ্যালু যা আরএমএস ভ্যালু তা, ইকুইভ্যালেন্ট ডিসি ভ্যালু যা আরএমএস ভ্যালু তা বা ইফেক্টিভ ভ্যালু তা একই কথা। এটা হচ্ছে সাইনোসয়েডাল সে কারেন্ট বা ভোল্টেজের পিক ভ্যালু, যেটা পিক ভ্যালুর 70.7%। কথা বুঝছো? অর্থাৎ একটা এসি ওয়েভ মনে করো, এটা একটা এসি ওয়েভ যার মান মনে করো 10 sin ওমেগা টি, তাহলে পিক ভ্যালু কত বলো তো? 7.07। পিক ভ্যালু পিক 10 পিক হচ্ছে 10। তো 7.67 পিক ভ্যালু যদি 10 হয় তাহলে বলো তো পিক টু পিক কত? 7.07 আচ্ছা স্যার 20। আচ্ছা, আরএমএস ভ্যালু কত? 7.07। 7.07। আচ্ছা, বলো তো ডিসি ভ্যালু কত?
এটাও হলো 7.07 ইফেক্টিভ ভ্যালু কত? 7.07 ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, অর্থাৎ যেই নামেই বলি না কেন তোমরা বের করতে পারবে আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসো তাহলে অন্যভাবে যদি আমি বলি, অন্যভাবে বলতে এখানে বলতেছে যে IRMS ইকুয়ালস টু হচ্ছে 707। আচ্ছা, মানে কি সার্কিট ডিসকানেক্ট হয়ে গেল না? মেবি কানেক্টেড হলে তো পেজও চলে যাবে। আর আছে সাবিত মনে করে নাই। আচ্ছা, এখন মনে করো আরএমএস ভ্যালু তো হচ্ছে যে পিক ভ্যালুর 0.707 টাইমস। এখন মনে করো আমাকে বলছে যে আরএমএস ভ্যালু দেওয়া আছে, পিক ভ্যালু কত হবে সেটা বের করতে পারবা না? জি স্যার। 1 কে 0.707 দ্বারা ভাগ করে গুণ করে দিও, তাই তো? জি স্যার। এইটা যা অর্থাৎ 1/0.707 যা আর √2 টাইমস কথা একই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আসো আমরা যদি একটা ছবি দেখি। আচ্ছা, এখানে দেখা যায় আইডিসি, ডিসি মানে আইআরএমএস, সেটা হচ্ছে IM ডিভাইডেড বাই হচ্ছে √2, মানে হচ্ছে 0.707 ইনটু পিক ভ্যালু। আর IRMS যেটা, আচ্ছা সেটা পরে আসতেছি। তাহলে IRMS যেটা সেটা হচ্ছে কারেন্টের পিক ভ্যালুর সাথে 70.7% কে গুণ করব। ভোল্টেজের ক্ষেত্রে ভোল্টেজের পিক ভ্যালুর সাথে 70.7% কে গুণ করব। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমি IRMS বের করব, তো আমাকে পিক ভ্যালু দেওয়া আছে। একটা তো হচ্ছে পিক ভ্যালু দেওয়া আছে, পিক ভ্যালু থেকে বের করলাম। আরেকটা হচ্ছে পিক ভ্যালু দেওয়া আছে কিন্তু তোমার অনেকগুলো ওয়েভ দেওয়া আছে, অনেকগুলো ওয়েভ শেপ, অর্থাৎ কিছু মনে করো বড়, কিছু ছোট, আবার বড়, আবার ছোট, এরকম অনেকগুলো দেওয়া আছে। এখন একটা তুমি এই IM যেটা পিক ভ্যালু, এটা তো হচ্ছে যে একেবারে কমপ্লিট একটা সাইন ওয়েভের জন্য IM, তাই না? জি স্যার। এখন মনে করো তোমার কমপ্লিট একটা সাইন ওয়েভ নাই, একটা অ্যাব্রো-থ্যাব্রো ভাবে সাইন ওয়েভ দেওয়া আছে, তখন কিভাবে বের করবে? তখন তো আর এই IM দিয়ে বের করতে পারবে না, তাই না? জি স্যার। তখন বের করতে হবে কিভাবে? যে IRMS বের করতে হবে I স্কয়ার, অর্থাৎ এই যে এখানে যে এরিয়াটা আছে তার স্কয়ার প্লাস এই এরিয়া স্কয়ার প্লাস এই এরিয়া স্কয়ার, অর্থাৎ প্রত্যেকটা এরিয়ার স্কয়ার বের করে সেটাকে টোটাল টাইম দিয়ে ভাগ করে রুট করতে হবে। আমি প্রবলেম দেখাবো, প্রবলেম দেখালে তোমরা বুঝতে পারবে। এতটুকু মাথায় রাখো, অর্থাৎ এখানে বের করতে হলে স্কয়ার বের করতে হবে। কোশ্চেন ছিল স্যার। জি স্যার এভারেজ কে ভাগ করলে হবে না √2 দিয়ে? না, এভারেজ কে √2 দিয়ে ভাগ করলে হবে না। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এখন আসো, এটা কিন্তু এভারেজ, এটা কি এভারেজ? এটা পিক ভ্যালু, এটা এভারেজ না। বুঝতে পারছি। এখন আসো তাহলে আমরা দেখি কিভাবে বের করতে হয়। যেমন মনে করো এই যে একটা ইকুয়েশন, ছবি। আচ্ছা, এই ছবির ক্ষেত্রে আরএমএস ভ্যালু কত হবে বলো তো? 12 ইনটু 0.07। ভেরি গুড। এটার ক্ষেত্রে কত হবে? এক্ষেত্রেও সেম স্যার, 12 ইনটু 0.07। সেম। অর্থাৎ এটার ফ্রিকোয়েন্সি চাইতে এটার ফ্রিকোয়েন্সি বেশি না? জি জি স্যার। স্যার। মানে আগে 1 সেকেন্ডে ছিল হচ্ছে একটা পূর্ণ সাইকেল, আর এখন 1 সেকেন্ডে কয়টা পূর্ণ সাইকেল? একটা, দুইটা, তাই না? তাহলে এটা যদি এর ফ্রিকোয়েন্সি বেড়ে গেল না? জি স্যার। তো ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে কি আরএমএস ভ্যালু বেড়ে যায়? না স্যার। পারবে না স্যার। এতটুকু ক্লিয়ার তো? জি স্যার। যদি কখনো প্রশ্ন করি বলতে পারবা তো যে ফ্রিকোয়েন্সির সাথে যে আরএমএস ভ্যালু কোনো সম্পর্ক নাই? জি স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে এই ছবির জন্য যে ভ্যালু, পরের ছবির জন্য সেম ভ্যালু, কোনো পার্থক্য নেই, তাহলে ফ্রিকোয়েন্সির সাথে কোনো চেঞ্জ হয় না। আর পরের ভ্যালুর জন্য কি রকম হবে? এই যে এত ইনটু 0.707। 0.707। আচ্ছা, ভেরি গুড। এখন আসো যে কথাটা একটু আগে দেখাচ্ছিলাম, আরেকটা প্রবলেম। এখানে বলতেছে যে একটা 120 ভোল্ট ডিসি সোর্স, এই যে দেখো 120 ভোল্টের একটা ডিসি সোর্স, ডিসি, সেটা কানেক্ট করছে একটা 3.6 ওয়াট লোডের সাথে, যে এই লোডের সাথে কানেক্ট করছে। আচ্ছা, ভালো কথা। তো বলতেছে তাহলে বের করো তার পিক ভ্যালু কত হবে, অর্থাৎ এই ডিসিটাকে যদি আমি এসিতে কনভার্ট করতাম, এসিতে যদি আমি কনভার্ট করতাম, তো এসি ওয়েভের কারেন্টের পিক ভ্যালু কত হবে, ভোল্টেজের পিক ভ্যালু কত হবে? কথা বুঝছো? প্রশ্নটা বুঝতে পারছো? আচ্ছা,
তাহলে আমরা জানি কি যে ডিসি হচ্ছে এই এসির কি ভ্যালুর মান সমান আরএমএস আরএমএস। তাহলে আমি বলতে পারি এই 120 হচ্ছে এই এসির আরএমএস ভ্যালু। স্যার আরএমএস ভোল্টেজ হচ্ছে আচ্ছা আরএমএস ভোল্টেজ, ভেরি গুড, আরএমএস ভোল্টেজ। আরএমএস ভোল্টেজ যদি 120 হয় তাহলে পিক কত হবে? এটা ইনটু √2 ভেরি গুড, 120 into জাস্ট √2 দিয়ে গুণ করলে আমি এটার পিক ভ্যালু পেয়ে যাব। ক্লিয়ার? জি স্যার আচ্ছা আচ্ছা, এখন আসো কারেন্ট ভোল্টেজ তো গেল, কারেন্ট এটা লোড হচ্ছে 3.6 ওয়াট আর ভোল্টেজ হচ্ছে 120 ভোল্ট, তাহলে কারেন্ট কত হবে? E ইকুয়াল টু VI তাহলে 3.6 ভাগ হলো 3.6 ডিভাইডেড বাই 120, তাহলে কারেন্ট পাইলা। এই কারেন্টের যে ডিসি ভ্যালু সেটাই তো এই কারেন্টের আরএমএস ভ্যালু, তাই না? জি স্যার জি স্যার। তাহলে আরএমএস ভ্যালু থেকে তুমি পিক ভ্যালু বের করতে পারবে না? জি স্যার জি স্যার। আচ্ছা দেখো আমি এখানে করে দিছি, তাহলে দেখো পিডিসি যেটা সেটা হচ্ছে ভিডিসি ইনটু আইডিসি। আচ্ছা ভালো কথা, তাহলে আইডিসি কত হবে? 30 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা জানি কি আইডিসি যা আইআরএমএস ও তা, তাহলে পিক ভ্যালু আইএম পিক ভ্যালু পাবো জাস্ট √2 দিয়ে গুণ করে দেব আরএমএস কে, তাহলে পিক ভ্যালু পেয়ে যাব। আবার ভোল্টেজের ক্ষেত্রে হচ্ছে পিক ভ্যালুকে জাস্ট √2 দিয়ে গুণ করে দেব, পিক ভ্যালু পেয়ে যাব। কথা কি ক্লিয়ার? আচ্ছা তাহলে এই ধরনের প্রবলেম আসতে পারবা তো? ইনশাআল্লাহ স্যার। এখন আসো এই যে যেটা একটু আগে বলতেছিলাম যে স্কয়ার দিয়ে, যেমন মনে করো এটা কি একদম পিওর সাইন ওয়েভের মতো? আচ্ছা না। মনে করো যদি এটা সাইন ওয়েভ হইতো মনে করো এটা একটা সাইন ওয়েভই হইলো, কথার কথা বলতেছি, যেটা দেখতে হচ্ছে এরকম। এখানে কি তুমি সরাসরি ওই পিক ভ্যালু বসাইলে কি পারবা, সমাধান করতে পারবা? না স্যার পারবা না কিন্তু। তাহলে এখানে কিন্তু তুমি সরাসরি আরএমএস ভ্যালু বের করতে গেলে পিক ভ্যালু ইউজ করতে পারবা না। এটার পদ্ধতি কি? এটার জন্য পদ্ধতি হচ্ছে স্কয়ার করে দিতে হবে। কি করতে হবে? এরিয়া স্কয়ার। স্কয়ার। প্রত্যেকটা এরিয়াকে স্কয়ার করে দাও। তাহলে আমি যদি প্রত্যেকটা এরিয়াকে স্কয়ার করে দেই তাহলে দেখো তো এরকম হয় না? 3 কে স্কয়ার করলে 9, টাইম তো আগের মতোই 4, আর -1 কে স্কয়ার করলে +1, টাইম আগের মতোই 4। কথা বুঝছো? স্যার এরিয়া কি স্কয়ার হ্যাঁ এই যে দেখো স্কয়ার করলে এরিয়াকে স্কয়ার করো, এরিয়াটাকে স্কয়ার করো। স্যার এখানে স্মল টিটা কি স্যার? এরিয়া না আমি ভুল আই কি কারেন্টটাকে স্কয়ার করো, কারেন্টটাকে হাইটটাকে কারেন্ট বা ভোল্টেজ যেটাই বলো না কেন, এই টি স্মল স্মল টি হচ্ছে যে কোনো মুহূর্তের ভ্যালু, স্মল টি হচ্ছে যে কোনো মুহূর্তের ভ্যালু, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর জন্য স্মল টি ইউজ করা হয়। ওইটা এখানে কনসার্ন না, এখানে কনসার্ন হচ্ছে যে আমার যেই ওয়েভ শেপটা দেওয়া আছে সেই ওয়েভ শেপের জাস্ট হাইট যেটা আছে ভোল্টেজ, এখানে ভোল্টেজ হলে ভোল্টেজ, কারেন্ট হলে কারেন্ট, এই ইকুয়েশন যেটা দেওয়া আছে এটা হচ্ছে কারেন্টের জন্য। আমরা এখানে ভোল্টেজের জন্য যদি হিসাব করি তাহলে জাস্ট ভি স্কয়ার, তাহলে ভিটাকে বাড়ায় দেব, 3 ছিল আগে এখন 9 হয়ে যাবে, এটা -1 ছিল এটা +1 হয়ে যাবে। এখন জাস্ট কি করব? যোগ করে দেব, তাহলে 9 আর 1 যোগ করলে কত হয়? 10 আর 10 ভাগ হলো 8 10 ভাগ হলো 8। এরপর এটাকে কি করব? স্কয়ার রুট করব, মানে স্কয়ার করব। ক্লিয়ার? 9 কেন স্যার? এই যে 9 এটা সরি 9 ইনটু 4 36 না স্যার? 9 ইনটু 4 প্লাস 1 ইনটু 36 4 40 ভাগ 8 5 হবে। বাই 8, এরপরে রুট করব 5 √5। রুট 5, आंसर হচ্ছে রুট 5। ক্লিয়ার? আচ্ছা Yes, sir. যদি এটা বুঝে থাকো তাহলে এটা এই যে দেখো রুট 5। আচ্ছা যদি এটা বুঝে থাকো তাহলে পরেরটাতে আসি, দেখি এটা কত হবে বলো তো? 100 100 ইনটু 2 100 ইনটু 2 যোগ তারপর 16 গুণ 16 ইনটু 4 না 4 16 ইনটু 4 না 16 ইনটু 2 16 ইনটু 2 আচ্ছা 2 জি স্যার 16 প্লাস ইনটু 0 0 প্লাস ইনটু হচ্ছে 0 into 2 তারপরে 4 ইনটু 2 4 ইনটু 4 ইনটু 2 তারপরে আবার Plus 0 zero. ইনটু 2, Yes, sir. সব যোগ করে কত দিয়ে ভাগ করব? 10 দিয়ে 10 দিয়ে এরপরে কি করব? রুট করব। রুট করে দেব। দেখো তাই হইছে, এই যে 100, এরপরে 16, এরপরে 0, এরপরে 4, এরপরে আবার 0। ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা বলো তো দেখি। 1600 যোগ 400 1600 গুণ 10 1600 গুণ 1600 গুণ 10 10 প্লাস প্লাস 400 গুণ 10 400 গুণ 10 400 না আবার 1600 আবার 1600 গুণ 16 1600 16 গুণ 10 ভাগ 20 তারপরে রুট। এক্স্যাক্টলি, এই যে 1600 দুইটাই 1600 আসবে। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. তোমরা তো সবকিছু বুঝতেছো। আচ্ছা
এখন আসো, এটা তো গেল হচ্ছে যে নরমাল। এখন মনে করো আমাকে একটা সার্কিট দেওয়া আছে, যে সার্কিটে ডিসিও আছে এসিও আছে, সিরিজে কানেক্টেড, ডিসিও আছে এসিও আছে এবং দুটো সিরিজে কানেক্টেড। এই অবস্থায় কি হবে? আচ্ছা এই অবস্থায় এসি কে ডিসি তে রূপান্তর করতে হবে। এসি কে না 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 না, ভালো, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। এখানে কিছুই না, নরমাল এই দেখো 1.5 sin ওমেগা টি এর এসি ওয়েভটা কি হওয়ার কথা ছিল? যে এটা হওয়ার কথা ছিল না এখান থেকে, জি স্যার। তাই না? এবং যার এখানকার ভ্যালু হওয়ার কথা ছিল হচ্ছে 1.5, তাই না, পিক ভ্যালু? জি স্যার 1.5। আর এখানে হচ্ছে -1.5। আচ্ছা এখন যখন আমি একটা 6 ভোল্ট তার সাথে যোগ করছি সিরিজে, তাহলে জাস্ট কিছুই না, এই জিরো রেফারেন্সটা 6 ঘর উপরে উঠে যাবে, একটু হয়ে যাবে উপরে দিকে। একটু আচ্ছা শুনতেছো? তাহলে এই এসি ওয়েভ যেটা ছিল, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। এসি ওয়েভ, নরমালি এসি ওয়েভ থাকলে যেরকম এসি ওয়েভ হওয়ার কথা ছিল, জাস্ট একটা ডিসি ভ্যালু যোগ হওয়ার কারণে তার জাস্ট জিরো রেফারেন্স থেকে, জিরো রেফারেন্সটা হচ্ছে 6 ঘর উপরে চলে যাবে। আমার কথা কি বুঝতেছো? জি স্যার। দেখো এখানে জাস্ট 6 ভোল্টেজ যোগ হওয়ার কারণে এই জিরো পজিশনটা জাস্ট এই যে এখানে চলে আসছে, আর ওয়েভশেপ কিন্তু আগের মতো। এখন জাস্ট এর পিক কি চেঞ্জ হয়েছে বলো তো? এর পিক ভ্যালু কত এখন? 1.5 1.5 is হ্যাঁ, এর পিক ভ্যালু 1.5 ই থাকবে। ভেরি গুড, এর পিক ভ্যালু 1.5 ই থাকবে। ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে, আমরা যখন এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ ডিসি প্লাস এসি এই কম্বিনেশনের ক্ষেত্রে যখন আমরা আরএমএস ভ্যালু হিসাব করতে যাব, তখন আমাদের কি করতে হবে? তখন করতে হবে এই যে ভি আরএমএস হবে হচ্ছে ভি ডিসি স্কয়ার প্লাস ভি আরএমএস এসি স্কয়ার, এরপরে রুট ডিসি যে ভোল্টেজ তা স্কয়ার প্লাস এসির আরএমএস ভ্যালু, সেটাও তো ডিসি, তাই না? জি স্যার। সেটাও স্কয়ার, এরপরে টোটালটাকে স্কয়ার করে দেব, তবে হচ্ছে ভিআরএমএস। এখন প্রশ্ন স্যার কিভাবে? দেখো আরএমএস এর পূর্ণ রূপ কি বলতো? রুট মিন স্কয়ার, স্কয়ার গুলোকে যোগ করে আপ করব। আচ্ছা তাহলে আসো যে এক্ষেত্রে যদি এখন কত হবে? এটা হচ্ছে 6, বিডিসি তো 6, তাহলে 6 স্কয়ার প্লাস এ 1. যখন পিক ভ্যালু, তাহলে 1.5 যদি পিক ভ্যালু হয়, তার আরএমএস ভ্যালু কত হবে? পয়েন্ট আচ্ছা এরপরে আসো, আমরা এরপরে প্রশ্নের মধ্যে পড়বো হচ্ছে স্যার নামাজে যেতে হবে। এর নাম কি? জি জি, নামাজের জন্য সময় দিও, আমিও যাব নামাজে। এটা হচ্ছে বেসিক এলিমেন্টস এন্ড ফেজর। আচ্ছা বেসিক এলিমেন্টস এন্ড ফেজর, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দেখো প্রথমে কিছু পরিচিতি আমি দেই। আসলে প্রথম বিষয় হচ্ছে যে আমাদের একটা সার্কিটের মধ্যে কি ধরনের কম্পোনেন্ট থাকতে পারে, যে ডিসি সাপ্লাই থাকতে পারে অথবা এসি সাপ্লাই থাকতে পারে, আর জিনিসপত্রের মধ্যে থাকতে পারে যেমন হয় ইন্ডাকটিভ জিনিস বা রেজিস্টিভ জিনিস বা ক্যাপাসিটিভ জিনিস। এর বাইরে কি আর কিছু থাকতে পারে? ওখানে লোড স্যার, লোড থাকতে পারে, ইলেকট্রনিক ডিভাইস। এই যে লোড মানে হচ্ছে হয় সেটা রেজিস্টিভ অথবা ইন্ডাকটিভ অথবা ক্যাপাসিটিভ। লোড এই তিন প্রকারই হয়, এর বাইরে কখনো হয় না স্যার ডায়োড ঠিক আছে? থাকে স্যার, ডায়োড। তো হ্যাঁ ডায়োড থাকতে পারে, ডায়োড লোড না রে বাবা, আরে কথা বুঝে না কেন? ডায়োড লোড না, ডায়োড থাকতে পারে, ডায়োড লোড না। লোড হয় রেজিস্টিভ নালে ইন্ডাকটিভ নালে ক্যাপাসিটিভ। জি স্যার। আচ্ছা তো নরমালি ডিসি সার্কিটের ক্ষেত্রে এই রেজিস্টিভ ইন্ডাকটিভ ক্যাপাসিটরের যেই প্রবলেমটা, ওটা ওরকম ভাবে সিগনিফিকেন্ট হয় না। হ্যাঁ কিছু সময়ের জন্য হয়, ওটা আমরা আলাদা অন্যদিন আলোচনা করব।
বাকি এসি সার্কিটের ক্ষেত্রে এর ইম্প্যাক্টটা খুব বেশি দেখা যায়। আমি তোমাদেরকে যখন ফেজ ডিফারেন্স পড়াইছিলাম তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে শুধুমাত্র রেজিস্টিভ ছাড়া, অর্থাৎ রেজিস্টিভের ক্ষেত্রে কোনো ফেজ ডিফারেন্স হয় না বলেছিলাম, মনে আছে? স্যার রেজিস্টিভের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স হচ্ছে 0, কিন্তু ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স হয়। অর্থাৎ ফেজ ডিফারেন্স বলতে কার মধ্যে? ভোল্টেজ ওয়েভ শেপ এবং কারেন্ট ওয়েভ শেপের মধ্যে ফেজ ডিফারেন্স হবে। কথা কি বুঝাইতে পারছি? বুঝলাম না স্যার। এই মাইক দিব ধরে, ফেজ ডিফারেন্স পড়াইছি না তোমাদেরকে? ফেজ শিফট, ফেজ জি ডিফারেন্স। স্যার, জি স্যার। কার মধ্যে ফেজ শিফট ছিল, কার মধ্যে ফেজ ডিফারেন্স ছিল? কারেন্ট আর ভোল্টেজ। কারেন্ট এবং ভোল্টেজ। হ্যাঁ, সেটাই বলতেছি যে আমাদের লোড তো তিন রকম, হয় আর লোড অথবা এল লোড অথবা ক্যাপাসিটিভ লোড, মানে এল মানে ইন্ডাকটিভ। আর লোডের ক্ষেত্রে কোনো ফেজ ডিফারেন্স হয় না, অর্থাৎ ভোল্টেজের ওয়েভ শেপ যেরকম কারেন্টের ওয়েভ শেপ একই রকম। অর্থাৎ এরকম ভোল্টেজ যদি একই জায়গা থেকে শুরু হয় শেষ হয়, কারেন্টটা একই জায়গা থেকে শুরু হবে শেষ হবে, সেটা পার্থক্য হবে হচ্ছে অ্যামপ্লিটিউডে। কথা কি বুঝাতে পারছি? স্যার বুঝছি স্যার। কিন্তু ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স হবে কত ডিগ্রি? ইন্ডাকটিভের ক্ষেত্রে দেখা যায় ভোল্টেজ যেখান থেকে শুরু হয় কারেন্ট তার 90 ডিগ্রি পর থেকে শুরু হয়। অ্যাম্পলিটিউড কি সেম থাকে? না, অবশ্যই ভোল্টেজের চেয়ে কারেন্টের অ্যাম্পলিটিউড কম হবে। আর ক্যাপাসিটিভের ক্ষেত্রে ভোল্টেজ যেখান থেকে শুরু হয় কারেন্ট তার 90 ডিগ্রি আগে থেকে শুরু হয়, অর্থাৎ লিডিং অবস্থায় থাকে। যেখানে কারেন্টের অ্যাম্পলিটিউড কম থাকবে, ভোল্টেজের অ্যাম্পলিটিউড সবসময় বেশি থাকবে। কথা কি বুঝছো? প্রশ্ন হচ্ছে কেন এরকম হয়, আমি সেটা বলবো, তার আগে আমি কিছু কথা শেষ করে নেই আগে। আচ্ছা, এরপরের পয়েন্টটা কি? এরপরের পয়েন্টটাতে হচ্ছে যে এখানে দেখানো হয়েছে যে একটা সাইনাসয়েডাল ওয়েভ যদি হয়, অবশ্যই তার শীর্ষ বিন্দুতে পিকে ঢাল কত হবে? dx বাই d0 কত হবে? এখানে স্পর্শ যদি আঁকো 0 হবে। আর এই 0 পজিশনে 0 কোসিন সেখানে কত হবে? ম্যাক্সিমাম। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে এখন একটু দেখাই কেন রেজিস্টিভ, ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভ এই তিনটার ক্ষেত্রে ফেজ ডিফারেন্স ভিন্ন রকম হয়। একটু ভালো করে খেয়াল করো। প্রথমে আসো রেজিস্টিভ। আমি একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম, একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, তোমরা বলো তো রেজিস্ট্যান্সের কাজ কি? মায়ের রেজিস্ট্যান্সের কাজ বলো, কাজ। কারেন্ট প্রবাহকে বাধা দেওয়া। ভেরি গুড, ভালো করে শব্দটা শোনো। কারেন্ট প্রবাহে বাধা দেওয়া, অর্থাৎ ফ্লো অফ কারেন্টকে বাধা দেওয়া। কথাটা বুঝিও, ফ্লো অফ কারেন্ট, প্রবাহে বাধা দেওয়া, অন্য কোনো বাধা না কিন্তু, প্রবাহে। কথা বুঝছো? আচ্ছা, তো কারেন্ট প্রবাহে বাধা দিবে। তো কারেন্ট প্রবাহে যদি বাধা দেয়, কথাটা বোঝার চেষ্টা করো। কারেন্ট প্রবাহে যদি বাধা দেয় তাহলে বলতো তার মধ্যে কি হইতে পারে? যে সর্বদা অ্যামপ্লিটিউডের পরিবর্তনটা হইতে পারে। অর্থাৎ আগে 10 ভোল্ট দিছি, রেজিস্ট্যান্স থাকলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যেত বা একটা হিউজ পরিমাণ কারেন্ট যেত, এখন সেই কারেন্টের মানটা কমে যাবে। এতটুকুই তো নাকি? জি স্যার। যেহেতু প্রবাহে বাধা দিচ্ছে, কিন্তু আগে আচ্ছা, কারণ কারেন্ট আসলে তবেই না বাধা দিবে। হ্যাঁ, অর্থাৎ ভোল্টেজ যখন তুমি দিবা তখনই কারেন্ট প্রবাহ হবে, শুধু বাধা দেওয়ার কারণে হচ্ছে ম্যাগনিটিউডটা কমে যাবে, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, এখন আসো ইন্ডাকটিভ সার্কিট। ভালো করে বুঝিও, এটা না ইন্ডাকটিভ সার্কিট? শুনতেছো? আচ্ছা, তো এখন দেখো, এখন মনে করো ইন্ডাকটিভ সার্কিট। ইন্ডাকটিভ সার্কিট এর কি কয়েল না? কয়েল কি না? জি স্যার। আচ্ছা, তোমরা এটা জানো কিনা যে একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এটা জানো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন মনে করো এই তারের মধ্য দিয়ে যদি নিচ দিকে কারেন্ট যায়, তাহলে এই ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের ডিরেকশন কি রকম হবে বলো তো? ফ্লেমিং রুল। রাইট হ্যান্ড, 90 ডিগ্রি, রাইট হ্যান্ড, এই রাইট হ্যান্ড রুল। অর্থাৎ তোমার যদি বৃদ্ধাঙ্গুলি যদি নিচের দিকে দাও, তাহলে এটা ডিরেকশন হবে এইদিকে। আঙ্গুলগুলো যেভাবে পেঁচানো হয়, কথা বুঝছো? এটা ডিরেকশনের দিকে হইলে এই ডিরেকশনের দিকে হবে, তাই না?
কথা কি বুঝছো? হ্যাঁ স্যার। জি স্যার। এখন মনে করো আমি এই সোজা তারকে সোজা রাখলাম না, এটাকে পেঁচাইলাম। কিভাবে? এই যে এরকম এরকম পেঁচাইলাম, তাহলে এদিক দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, এই যে কারেন্ট ফ্লো করতেছে, এরপর এখান দিয়ে ফ্লো করতেছে, এখান দিয়ে ফ্লো করতেছে, এখান দিয়ে ফ্লো করতেছে, এখান দিয়ে ফ্লো করতেছে। কারেন্ট যদি এদিকে ফ্লো করে তাহলে কি হবে বলতো? ম্যাগনেটিক ফ্লাক্স লাইনটা কি এদিক দিয়ে হবে না? জি স্যার। এরপরে এই লাইনে যদি আসে, এই লাইনে কিরকম হবে বলতো? এদিকে হবে না? আবার এই লাইনে যখন আসবে তখন কিভাবে হবে? এদিকে হবে না? উল্টা হবে। কথা কি বুঝতেছো? তো তুমি যখন রেজাল্টেন্ট অর্থাৎ পুরো তারের মধ্য দিয়ে যখন রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলোকে যোগ করবা, তখন দেখা যাবে যে যেহেতু কারেন্টটা উপরের দিকে যাচ্ছে, কারেন্টটা যদি উপরের দিকে যাচ্ছে, অবশ্যই ম্যাগনেটিক ফ্লাক্স লাইনটা এইভাবে কাজ করতেছে। রেজাল্টেন্ট একটা এই পাশ দিয়ে আরেকটা হচ্ছে এই পাশ দিয়ে। আমার কথা কি বুঝছো? লাস্টটুকু বুঝি নাই। লাস্টটুকু হচ্ছে যখন তুমি সবগুলো ম্যাগনেটিক ফ্লাক্স লাইনকে কিউমুলেটিভলি যোগ করবা, তখন দেখা যাবে যে ওভারঅল রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফ্লাক্স লাইনটা হবে এরকম, এরকম আর এরকম। কিছু এদিকে বের হবে, কিছু এদিক দিয়ে বের হয়ে এদিকে আসবে। জি স্যার। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে দেখা যাচ্ছে কি? তাহলে দেখা যাচ্ছে আমি যদি এই তারের এখন যদি আমার কারেন্টের ডিরেকশন গুলো যদি আমার আঙুল হয়, আঙুল মনে করো যে আমি দেখাই এই তারের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে আমি বলতে পারি তারের উপর দিয়ে কারেন্টটা যাচ্ছে না। আঙুলগুলো যদি কারেন্টের ডিরেকশন হয়, অর্থাৎ এদিকে যদি কারেন্টের ডিরেকশন হয়, যেহেতু কি এইভাবেই তো কারেন্টটা যাচ্ছে, তাই না? তাহলে এই মুখে যদি কারেন্টের ডিরেকশন হয়, আঙুলগুলো যদি ওইভাবে ধরো, তাহলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কি এইদিকে ডিরেকশন করবে না? জি স্যার। কথা কি বুঝছো? কথা কথা বুঝছো কি বলছি? স্যার বুঝছি। আচ্ছা, তাহলে দেখো এই তারের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, সহজ কথা না বোঝার তো কিছু নেই রে ভাই। এই তারের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটাকে দেখতে মনে হবে না যে তোমার হাতে ডান হাতের সবগুলো আঙ্গুল যদি তুমি তারের উপরে পেঁচাইতা, ওই মুখী হচ্ছে। বুঝি নাই স্যার এটা। আরে এটা না বোঝার কি আছে, এখন তো বিরক্ত লাগতেছে আমার। দেখো এখন তারটাকে যদি তুমি কল্পনা করো, মনে হচ্ছে না যে কারেন্টটা উপর দিয়ে ফ্লো করতেছে, এই যে উপর দিয়ে ফ্লো করতেছে। জি স্যার। তো এখন জি বুঝতেছো? স্যার। হ্যাঁ জি স্যার। স্যার এটাই তো বুঝছি, পরের লাইনটা। তো এটাই তো বলতেছি, তুমি এখন এই দিক বরাবর, অর্থাৎ এই দিক বরাবর তোমার হাতের ডান হাতের সবগুলো আঙ্গুলকে রাখো, অর্থাৎ এই দিক বরাবর তুমি যদি গ্রিপ করো, সবগুলো আঙ্গুল যদি এইদিকে থাকে, তাহলে বৃদ্ধাঙ্গুলি কি এইদিকে যাচ্ছে না? জি স্যার। অর্থাৎ যখন তুমি এই দিকে সবগুলো কারেন্টের এই দিকে যখন সবগুলো কারেন্টের ডিরেকশন হবে, তখন এই দিকে হবে তার হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের রেজাল্টেন্ট ডিরেকশন। কথা বুঝছো? বা ম্যাগনেটিক ফ্লাক্স রেজাল্টেন্ট সম্মিলিতভাবে যে ফোর্স দিচ্ছে সেই ফোর্সের ডিরেকশন। কথা বুঝছো? স্যার। হ্যাঁ, যেদিকে কারেন্ট যায় আমরা তো বৃদ্ধাঙ্গুল সেই দিকে রাখি। আরে বাবা, যেদিকে কারেন্ট যায় বৃদ্ধাঙ্গুল, সেটা তো হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স বের করার জন্য। এখন বলতেছি যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে সবগুলো হাতের আঙ্গুলকে রাখো। এরপরে দেখো, অর্থাৎ তুমি যখন গ্রিপ করে ধরো, বৃদ্ধাঙ্গুলি এখন যেদিকে আসতেছে সেটা হচ্ছে কি? আরে ভাই তুমি এইদিকে বৃদ্ধাঙ্গুলি ধরো আর এদিকে বৃদ্ধাঙ্গুলি, কথা তো একই দাঁড়াচ্ছে নাকি? দুইটাই তো 90 ডিগ্রি থাকতেছে না একটা আরেকটার সাথে? জি স্যার। জি স্যার। এখন আমি বলতেছি যখন একটা নরমাল তার, সেই নরমাল তারের মধ্যে যে কারেন্ট ফ্লো করলে তারের ডিরেকশন বরাবর, কারেন্টের ডিরেকশন বরাবর যদি আমি বৃদ্ধাঙ্গুলি ধরি, তার 4-5 দূরে হবে হচ্ছে কি আমার ম্যাগনেটিক ফ্লাক্স লাইন। এখন আমি বললাম কারেন্টটাই মনে করে এইভাবে ছড়ায় যাচ্ছে, তার অর্থ আমার প্রত্যেকটা আঙ্গুল যদি আমি তারের উপরে ধরি, তাহলে আমার ডান হাতে বৃদ্ধাঙ্গুলি যে দিকে ডিনোট করতেছে সেটাই হচ্ছে আমার একটা ফোর্সের ডিরেকশন, ম্যাগনেটিক
ফিল্ড বা ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে রেজাল্টেন্ট ফোর্সের ডিরেকশন। এটা বুঝছো কিনা? জি স্যার। এটা বুঝতে তোমাদের এতক্ষণ লাগছে। আচ্ছা, এখন আমি যেটা বললাম আমার তার কানেকশন ছিল কিভাবে? কানেকশন ছিল হচ্ছে এরকম, অর্থাৎ কারেন্টটা আসছে তো এদিক থেকে না, তো কারেন্ট এদিক থেকে আসছে, এখন ফোর্স কোন দিকে কাজ করতেছে? উল্টা দিকে কাজ করতেছে না? জি স্যার। এই ম্যাগনেটিক ফোর্স অর্থাৎ এই ম্যাগনেটিক ফ্লাক্স লাইনের যে ফোর্স, এই ফোর্সটা এই কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। আমার কথা কি বুঝছো? হ্যাঁ, কারেন্টের চেঞ্জকে বাধা দেয়। চেঞ্জকে কিভাবে বাধা দেয়? চেঞ্জকে বাধা দেয় হচ্ছে আসলে কারেন্টের ফ্লো মানে তো হচ্ছে ইলেকট্রনের ফ্লো। এখন এই ফোর্স যেটা আছে সেই ফোর্সটা ইলেকট্রনের ফ্লোটাকে অপোজিট দিকে বাধা দিবে, যার কারণে হচ্ছে কারেন্ট আগে যেরকম হঠাৎ করে কারেন্টটা বেড়ে যেতে পারতো এখন সেরকম বেড়ে যেতে পারবে না, সে ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে বাড়বে। কথা কি বুঝাইতে পারছি? যার কারণে দেখা যায় ইন্ডাক্টরের যে কাজ, ইন্ডাক্টরের কাজ হচ্ছে চেঞ্জ অফ কারেন্টকে বাধা দেওয়া। চেঞ্জ অফ কারেন্টকে বাধা দেওয়া। রেজিস্ট্যান্সের কাজ ছিল ফ্লো অফ কারেন্টকে বাধা দেওয়া, আর ইন্ডাক্টরের কাজ হচ্ছে চেঞ্জ অফ কারেন্টকে বাধা দেওয়া, অর্থাৎ হঠাৎ চেঞ্জকে সে বাধা দেয়। র্যাপিডলি একটা ইন্ডাক্টর কারেন্টকে চেঞ্জ হতে দেয় না। কেন দেয় না সেটা তো দেখালাম, এই ফোর্সের কারণে র্যাপিডলি চেঞ্জ হতে পারে না। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমরা বুঝতে পারতেছি আমি যদিও ভোল্টেজ সাপ্লাই দিছি, ভোল্টেজ আমি সাপ্লাই দিয়ে দিলাম, কিন্তু আমি কি কারেন্ট পাবো সাথে সাথে? না, কিন্তু তখন দেখা যায় ইন্ডাক্টর, একটা পিওর ইন্ডাক্টরের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মোটামুটি 90 ডিগ্রি পর থেকে আমি কারেন্টের প্রবাহটাকে পাইতে থাকি। ম্যাগনিটিউড কমে কেন স্যার? ভাই ম্যাগনিটিউড তো কমবেই। ইন্ডাকটেন্স থাকলে সেখানে একটা রিঅ্যাকটিভ ইম্পিডেন্স তৈরি হয়, মানে সেখানে এক প্রকারের রেজিস্ট্যান্স তৈরি হয় বা বাধা তৈরি হয় বাই ডিফল্ট। ওইটা আমরা আরো একটু পরে দেখাবো। ওইটা হচ্ছে দেখো তোমার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আর ছিল হচ্ছে এত ওহম, মনে করো 10 ওহম বা 20 ওহম, আর ইন্ডাকটিভ সার্কিট থাকলে এল এর ক্ষেত্রে হয় এক্সএল, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। এই এক্সএল এর একক হচ্ছে সামথিং ওহম। এক্সএল এর মান হচ্ছে আবার টুয়াইস পাই এফ এল, যেখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এল হচ্ছে ইন্ডাকটেন্স। এর কারণে একটা তুমি কি বাধা পাবা না কারেন্টের অ্যামপ্লিটিউডে? তাহলে এই ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের কারণে হচ্ছে ম্যাগনিটিউড কমবে, আর ওই ফোর্সের কারণে, ম্যাগনেটিক ফোর্সের কারণে তার কি একটা ফেজ ডিফারেন্স হবে। তাহলে ভোল্টেজ সাপ্লাই দিছো ঠিকই, কিন্তু কারেন্ট কি তুমি সাথে সাথে পাচ্ছো? তাহলে দেখা যাচ্ছে ভোল্টেজটা আগে শুরু হচ্ছে, কারেন্টটা কি পরে শুরু হচ্ছে না? জি স্যার। জি স্যার। এই কারণে বলা হয় যে ইন্ডাকটিভ সার্কিট বা পিওর ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ লিডিং, কারেন্ট ল্যাগিং, এবং তার ফেজ ডিফারেন্সের মান হচ্ছে 90 ডিগ্রি। কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আজকে আর বেশি পড়াইতে পারবো না। লাস্ট জিনিস যেটা, সেটা যখন মনে করো একটা ক্যাপাসিটর দেখতে স্যার নামাজ তো শুরু হয়ে গেছে স্যার। না নামাজ কোথায় শুরু হলো? 1:30 নামাজ। বাসা থেকে দূরে স্যার যাইতে হয়। যাইতে স্যার 10 মিনিট লাগবে স্যার। তো তার শেষ করে দিচ্ছি দেখো। আচ্ছা বাদ দাও, এরপরের দিন থেকে ক্যাপাসিটর শুরু করবো। আজকে এতটুকুই, যাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।